চতুর্থবারের মতো শুরু হচ্ছে ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে বাংলাদেশ। ঈদের আগে রেজিস্ট্রেশন, পরে বাছাই। পদ্মা সেতু নির্মাণে অর্থায়নে আগ্রহী ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, নিজেদের টাকা দিয়েই সেতু নির্মাণের কথা বললেন সাজেদা। যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও প্রশ্ন হিউম্যান রাইটস ওয়াচের, এমনটা কাম্য নয় বললেন আইনমন্ত্রী। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, ইবাদত বন্দিগি ও ভাগ্য নির্ধারণের রজনী, পবিত্র শবে বরাত আজ। আসসালামু আলাইকুম। আমি তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। AKSTMT বা শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। আবারও আসছে এনটিভির পর্দায় ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে বাংলাদেশ। সঙ্গীত প্রতিভা অন্বেষণের বৃহত্তম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ইউনিলিভার এনটিভির সবচেয়ে বড় জনপ্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে বাংলাদেশ। এর রেজিস্ট্রেশন অনুষ্ঠিত হবে ঈদের আগে এবং ঈদের পরে বাছাই পর্ব। প্রতিভা অন্বেষণের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এবার আরও বৃহৎ পরিসরে ও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও মিডিয়া পার্টনার এনটিভি। চয়ন রহমানের রিপোর্ট। এটা এমনই এক সুর যা শুনলে দেশের সর্বস্তরের মানুষ মনের অজান্তেই বলা শুরু করেন, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ। আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশের তরুণ সঙ্গীত সাধকদের সবচেয়ে বৃহৎ সঙ্গীত প্রতিভা অন্বেষণ ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ। সঙ্গীত সাধকদের শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। আবহমান বাংলার ঐতিহ্যবাহী সব সুরের বাঁধনে আবারও গাঁথতে শুরু তোমাকেই খুঁজছে বাংলাদেশ। আর সেই অনুষ্ঠানের ঘোষণা এলো বৃহস্পতিবার ইউনিলিভার ও এনটিভির যৌথ সংবাদ সম্মেলনে। আমরা এটাকে একটা বিশাল ব্যাপার হিসেবে মনে করি যে সঙ্গীত শিল্পকে সমৃদ্ধ করার জন্য আমরা কিছুটা ভূমিকা রাখতে পেরেছি এবং আমার দৃঢ় বিশ্বাস এবার আরও বৃহৎ পরিসরে আমরা ক্লোজ আপ ওয়ান শুরু করতে যাচ্ছি। আমাদের এই স্বপ্ন কখনোই পূরণ হতো না আমাদের বন্ধু চ্যানেল এনটিভি ছাড়া। এনটিভি এই পুরো যাত্রায় সবসময় আমাদের সাথে ছিল, বরাবরের মতো এবারও আমাদের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে আমাদের বন্ধু চ্যানেল এনটিভি। তাদের দক্ষ টিম, তাদের অভিজ্ঞতা আমাদের এই প্রোগ্রাম পরিচালনায় অত্যন্ত সহায়তা দিবে। ক্লোজ আপ ওয়ান 2005 2006 ক্লোজ আপ ওয়ান সালমা, 2008 লিজা। 2005, 2006 ও 2008-এর পর এবারের শেষ হাসি পড়বার মুকুট লড়াইয়ের জন্য ঈদের আগে অনুষ্ঠিত হবে রেজিস্ট্রেশন এবং ঈদের পরে বাছাই পর্ব। এবারও ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা ও বরিশাল এ 10টি শহরে অনুষ্ঠিত হবে অডিশন রাউন্ড। এবারও প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত এবং প্রথমবারের মতো অস্ট্রেলিয়াতে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে 10 লাখ টাকা ও একটি ব্র্যান্ড নিউ গাড়ি। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে 5 লাখ টাকা ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে 3 লাখ টাকা। এর বাইরেও শীর্ষ 10 প্রতিযোগী পাচ্ছেন একটি অডিও ক্যাসেট প্রকাশ করার সুবিধা। মতো এবারও এই আয়োজনের মিডিয়া পার্টনার এনটিভি। এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, এবারের আয়োজন অনুষ্ঠিত হবে আরও বৈচিত্র্যময়, সর্ববৃহৎ ও জমকালো আয়োজনে। ক্লোজ আপ ওয়ান বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী যারাই আছে তাদের জন্য একটি স্বপ্নের অনুষ্ঠান। আমরা আশা করব বাংলাদেশের আনাচে কানাচে এবং বাংলাদেশের বাইরে যে প্রতিভা লুকিয়ে আছে, এনটিভি সকল সময় প্রতিভা অন্বেষে কাজ করে থাকে। আমি আশা রাখি আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতা আমাদের সাথে থাকলে এবং ইউনিলিভার যে উদ্যোগ নিয়ে কাজ করে থাকেন তাদের সর্বক সহযোগিতায় এনটিভির পর্দায় আপনারা ক্লোজ আপ ওয়ানকে এবছর আরও সুন্দরভাবে দেখতে পাবেন। বিশাল সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি।
সংবাদ সম্মেলনের মাঝে নীরবতা পালন করা হয় প্রয়াত ক্লোজ আপ ওয়ানের অন্যতম শীর্ষ শিল্পী আবিদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক। আর শেষে গেল 3 বারের শীর্ষ শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা। পদ্মা সেতু নির্মাণে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন BIA। দেশের বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলোর 16,299 কোটি টাকার লাইফ ফান্ডের একটি উল্লেখযোগ্য অংশ পদ্মা সেতু নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী তারা। ঝিলে BIA এর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই আগ্রহের কথা জানান BIA এর চেয়ারম্যান শেখ কবির হোসেন। তিনি বলেন, পদ্মা সেতু রাষ্ট্রের একটি জরুরি প্রকল্প, তাই এর দ্রুত বাস্তবায়নে সবার আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত। এজন্যই বীমা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করতে চায়। তিনি জানান, লাইফ ফান্ডের 16,299 কোটি টাকার মধ্যে প্রায় 5,000 কোটি টাকা সরকারি বন্ডে জমা রয়েছে, বাকি প্রায় 11,000 কোটি টাকা তাদের হাতে। সরকার চাইলে আলাপ আলোচনার মাধ্যমে এই টাকা পদ্মা সেতুতে বিনিয়োগ করতে আগ্রহী তারা। একই সঙ্গে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নতি এবং বাংলাদেশের জনগণের স্বার্থে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান BIA এর চেয়ারম্যান। এদিকে বিশ্বব্যাংকের পদ্মা সেতু ঋণ চুক্তি বাতিলের পর সেতু তৈরির জন্য ফান্ড সংগ্রহে ছাত্রলীগ নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। সাজেদা চৌধুরী বলেন, বাংলাদেশ 1971 সালে আমেরিকার বিরোধিতা সত্ত্বেও স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেছে। এখন বিশ্বব্যাংক ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাধা উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করবে বর্তমান সরকার। প্রয়োজনে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে। গতকাল সংসদে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর এবার সংসদ উপনেতা পদ্মা সেতুর ফান্ড তৈরি করতে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানালেন। ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন তিনি। বিডিআর বিদ্রোহের বিচার স্থগিত এবং র্যাব ভেঙে দেওয়ার দাবির পর এবার যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। আর সংগঠনটির প্রতিবেদন প্রত্যাখ্যান করে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, দেশের প্রশ্ন তোলা কাম্য নয়। দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রীর সাথে বৈঠকের পর হিউম্যান রাইটস ওয়াচ প্রতিনিধিরা তাদের অনড় অবস্থানের কথা জানিয়েছেন। ফয়জুল্লাহ মাহমুদের রিপোর্ট। আইনমন্ত্রীর সাথে বৈঠকে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধি দল বিডিআর বিদ্রোহের সাথে জড়িত হিসেবে অভিযুক্তদের হেফাজতে নির্যাতন, এ ধরনের নির্যাতনে 73 জওয়ানের মৃত্যু এবং এজন্য র্যাবকে দায়ী করে বিচার প্রক্রিয়া স্থগিত এবং র্যাব ভেঙে দেওয়ার সুপারিশ সংবলিত প্রতিবেদনের কথা জানান। পাশাপাশি সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তারা। এই দুটি বিচার প্রক্রিয়া ও র্যাব আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না বলে তাদের জানান আইনমন্ত্রী। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যে বিচার পদ্ধতি সেটা নিয়ে প্রশ্ন তুলেছিল। বিশেষ করে এই যে অনেক সময় যদি সাক্ষী হাজির না হতে পারে তাহলে যে স্টেটমেন্ট দিয়েছে পুলিশ বা ম্যাজিস্ট্রেটের কাছে সেটার গ্রহণযোগ্যতা নিয়ে অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছি যে তাদের যে বক্তব্য, তাদের যে রিপোর্ট, এটা বস্তুনিষ্ঠ না, গ্রহণযোগ্য না। আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি এবং এই ধরনের যেন ভবিষ্যতে না দেওয়া হয় সেটাও বলেছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীতে কাকে রাখবো না কাকে রাখবো, এটা বিদেশের কেউ আসে আমাদেরকে কোনো রকমের এটা প্রেসক্রিপশন দেবে বা উপদেশ দিবে বা ডাইরেকশন দেবে, এটা হতে পারে না, এটা গ্রহণযোগ্যতা নেই। ওয়াচ সহ কিছু বেসরকারি সংস্থা উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের রিপোর্ট প্রকাশ করে বলে অভিযোগ আইন প্রতিমন্ত্রীর, যদিও তা প্রত্যাখ্যান করেছেন প্রতিনিধি। যারা কারো কাছ থেকে কারো কোনো একটা মহল থেকে ইন্ধন নিয়ে যারা কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, তদন্ত করে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে বলে আমি মনে করি। We only put 11 cases in the report. We could have put many more, but we also discarded many of the cases. We worked around the world in 90 countries, so we have no political agenda. We don't care about the politics of Bangladesh. We care about the human rights of Bangladesh. অভিযোগ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে র্যাবের সাথে যোগাযোগের চেষ্টা করে সাড়া মেলেনি জানিয়ে তিনি বলেন, এখনও এ বিষয়ে আলোচনায় বসতে আগ্রহী হিউম্যান রাইটস ওয়াচ। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার উপযোগী করে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এর আগে একই ধরনের কর্মসূচিতে রাষ্ট্রপতি পিজিআর-এর উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান। নজরানা চৌধুরীর রিপোর্ট। 1975 সালের 5 জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর প্রতিষ্ঠিত হয়। এই উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকা এই সরকারি সংস্থাটি। প্রথমেই তাদের অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি পিজিআর সদস্যদের শুভেচ্ছা জানান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন আপনারা খুবই দেশপ্রেম, একনিষ্ঠ কর্তব্যপরায়ণতা, উন্নত পেশাগত দক্ষতার মাধ্যমে এই রেজিমেন্ট অবদান রাখবে। দুপুরে পিজিআর প্রধান কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে একটি সশস্ত্র দল গার্ড অব অনার দেয়। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে তার সরকার ফোর্সেস গোল নির্ধারণ করেছে, আর তা বাস্তবায়নের পথে আছে। স্বাধীন দেশকে গড়ে তোলা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, এটা প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব। কাজে এই বাহিনীকে আরো উচ্চতর এবং আধুনিক তোলাই আমাদের লক্ষ্য। আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, এটা ঠিক, কিন্তু দেশ আক্রমণ করে তাহলে অবশ্যই সেটা প্রতিহত করবার মতো শক্তি আমাদের থাকতে হবে, প্রতিরোধ সৃষ্টি করবার মতো ক্ষমতা এবং দক্ষতা আমাদের অর্জন করতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের সেনাবাহিনী সহ প্রতিরক্ষা বাহিনীকে গড়ে তুলতে চাই। পিজিআর-এর নিহত সদস্যদের স্বজনদের হাতে আর্থিক অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। উন্নয়ন ত্বরান্বিত করতে এ অঞ্চলের পানির সুষ্ঠু ব্যবস্থাপনার তাগিদ দিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আবুল কালাম। আর টেকসই উন্নয়নে জ্ঞান, তথ্য ও অর্থনৈতিক যোগাযোগ বাড়ানোরও তাগিদ দেন তিনি। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রতিষ্ঠানটির 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়া প্যাসিফিক অঞ্চলের টেকসই উন্নয়ন প্রক্রিয়া বিষয়ক বক্তব্যে তিনি এই কথা বলেন। রিপোর্ট করছেন আহমেদ পিপুল। মিসাইল ম্যান ডক্টর আবুল পাকির জয়নুল আবেদিন আবুল কালাম, বিশ্বজুড়ে পরিচিত এপিজে আবুল কালাম নামে বিশিষ্ট এই পরমাণু বিজ্ঞানী 2002 থেকে 7 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সফরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র সিডাপের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি তুলে ধরেন এই অঞ্চলের দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ উন্নয়নে বেশ কিছু মডেল। আর সেই লক্ষ্যে পরিবহন, ভৌত জ্ঞান ও অর্থনীতি, এই 4 ধরনের বিশেষ যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন তিনি। Finally, the connectivity comes from the what is the participation, multiple nation, multi-institution, and people around the globe towards the common activities. Nuclear bomb can. এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই অঞ্চলে পানির স্বল্পতা নয়, রয়েছে ব্যবস্থাপনার অভাব। Water management is the nation have to come together. How the instead of properly managed. That means I told you visionary. We need leaders with creation so that they can look at not the 5 time ruling the nation. It's about the 20th plan. ভারতের গ্রামীণ জনপদের নগর সুবিধার উদাহরণ উল্লেখ করে ডক্টর কালাম বলেন, বাংলাদেশেও একই উন্নয়ন হলে শহরমুখী জনগোষ্ঠীকে ধরে রাখা যাবে নিজ এলাকায়। আহমেদ পিপুল, এনটিভি, ঢাকা। সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি আয়োজিত মিলাদ মাহফিলে এই আহ্বান জানান তিনি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই মিলাদে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত দোয়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। কারাগারে আটক নেতাকর্মীদের আশু মুক্তিও কামনা করা হয় এ সময়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ অভিযোগ করে বলেছেন, শুধু বিশ্বব্যাংকের টাকাই নয়, পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণের তহবিল থেকেও হাজার টাকা লুট করা হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী যুব ফোরাম আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, পদ্মা সেতু নির্মাণের আগেই সরকার এমন দুর্নীতি করেছে যা বিশ্বব্যাংক তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে। বিশ্বব্যাংকে দুর্নীতিবাজ বলায় প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যের সমালোচনা করে হান্নান শাহ প্রশ্ন তোলেন, তাহলে বিশ্বব্যাংকের সাথে চুক্তি করা হলো কেন? বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করে দক্ষিণাঞ্চলের মানুষের আশা পূরণ করা হবে বলে জানান তিনি। দুর্নীতি করেছে কেবল বিশ্বব্যাংকের টাকাই নয়, আমি এখানে স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের নিজস্ব তহবিল থেকে 1000 কোটি টাকার বেশি তারা ভূমি অধিগ্রহণের নামে ওই অঞ্চলে দুর্নীতি করেছে, টাকার লুটপাট করেছে। যদি সরকার আমাকে চ্যালেঞ্জ করতে চায়, আমি আপনাদের সাক্ষী রেখে বলছি, উন্মুক্ত তদন্ত কমিটি নিয়ে ভূমি অধিগ্রহণের নামে কত শত কোটি টাকা লুটপাট করেছে সেটা প্রমাণ করে দেব। আজ পবিত্র শবে বরাত, মুসলমানদের জন্য সৌভাগ্যের রজনী। এই রাতে আল্লাহ তাআলা আগামী 1 বছরের জন্য মানুষের ভাগ্য নির্ধারণ করেন। এই উপলক্ষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। আরও জানাচ্ছেন এস.এম. আতিক। ফার্সি ভাষায় সব মানে রাত আর বরাত অর্থ ভাগ্য, অর্থাৎ এ রাতে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করেন। পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা তার নিজের, আত্মীয় স্বজনের এবং দেশ ও দশের মঙ্গলের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করবেন, চাইবেন ক্ষমা। লাইলাতুল বরাত উপলক্ষে আজ মসজিদে মসজিদে চলবে বিশেষ বয়ান ও ওয়াজ মাহফিল। বেশি সওয়াবের আশায় অনেকেই রাখবেন রোজা। পবিত্র এই লাইলাতুল বরাত শিক্ষা দেয় উন্নত জীবন চর্চারও। আজকের ইবাদত বন্দেগী মানুষকে স্মরণ করিয়ে দেয় মৃত্যু ভাবনাও, নিজেকে সঠিক পথে রাখতে দেয় বিশেষ অনুপ্রেরণা। এস.এম. আতিক, এনটিভি নিউজ, ঢাকা। গত শবে বরাতে সাভারের আমিনবাজার এলাকার বরদেশি গ্রামে ডাকাত সন্দেহে নির্মমভাবে 6 ছাত্রকে পিটিয়ে মেরে ফেলা হয়। সন্তান হারানো বাবা মায়েরা এখনও বিচার পাননি। এখনও তাদের সন্তানদের নাম পুলিশের ডাকাতির তালিকায়। হাসান মাহমুদের রিপোর্ট। ডাকাত সন্দেহে গণপিটুনির শিকার হয়ে সাভারের আমিনবাজারের বরদেশি গ্রামে ছিল 6 ছাত্র। গেল বছরের শবে বরাতের রাতে তাদের নিহত হওয়ার সেই হৃদয়স্পর্শী ঘটনা সারা দেশবাসীকে হতবাক করে দেয়। বছর পেরিয়ে আবারও এলো মহিমান্বিত শবে বরাত, কিন্তু সরানোর বেদনায় যেন বুক ভারী হয়ে আসে নিহত কান্তের মা কুসুম আক্তারের। এবার সবারতে তো আমার ছেলে নাই, আমি তো আমার ছেলেরা দেখতে পাচ্ছি না। আমার ছেলে তো আমার কাছে 60 টাকা পয়সা চায় না। প্রতি সবারাতে 3 দিন আগে আমার ছেলে আমার মা আবার 100 টাকা দিয়ে সবারাতে দিন। আমি তো আমার ছেলে এবার সবারাতে পারতেছি না। 1 বছর পরও হারানো সন্তানের খোঁজে চোখ ছলছল করে ওঠে ইব্রাহিমের মায়ের। আজকে দুপুরেও আমি গত বছর হালের রুটি খাওয়াইছি, এবার আমার ভাগ্য হয় নাই, আমি করিও নাই আমার ছেলের জন্য। তাদের যারা মারছে অগজতে বিচার না হয়, আল্লাহর কাছে আখিরাতে সবাই মরতে হইবে। সন্তান হারানোর সে কান্নায় সামিল হয় শামাম কিংবা পলাশের পরিবারও। ঘটনার 1 বছর পরও সেদিন বেঁচে যাওয়া আলামিন ও তার পরিবারকে এখনো বয়ে বেড়াতে হচ্ছে মামলার যন্ত্রণা। আলামিন হাজিরা দেয় এখনো ডাকাতি মামলার। তার প্রশ্ন, ছাত্র প্রমাণ হওয়ার পরও পুলিশের খাতায় কেন তারা এখনো ডাকাত রয়ে গেল? তারা বলছে যে আমরা স্টুডেন্ট, কিন্তু এখন আমরা ডাকাত মামলায় আমি হাজিরা দিতেছি। আমার 6টা ভাই মারা গেছে, তার 6টা আমি কবে নিয়েছি, তার ডাকাত প্রমাণ হিসাবে আছে মামলাটা। ঠিক আছে না, আর যদি ওইটা না হয়, আর বললাম যদি আমার ছেলে যদি অন্যায় করেছে, ডাকাতি করেছে, যা খুশি তাই করে, কিন্তু আমাদের আর যেন হরানি না। এদিকে এ ঘটনার 1 বছর উপলক্ষে নিহতদের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করা হয় এলাকার মসজিদে মসজিদে। এর মাঝেই দাবি করে ঘটনার সুষ্ঠু বিচারেরও। হাসান মাহমুদ, টিভি নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এনটিভির সন্ধ্যার খবর। এবার পূর্বাচল রিজেন্ট টাউন বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থানকারী 33 বাংলাদেশিকে আটক। দেখছেন সন্ধ্যার খবর। গত 2 মাসে যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থানকারী 33 বাংলাদেশিকে আটক করা হয়েছে।
গত বুধবার ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইংল্যান্ড ও নর্থ ওয়েলসের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ব্রিটিশ হাই কমিশন জানায়, আটক বাংলাদেশিদের মধ্যে কয়েকজন ছাত্রও রয়েছেন। বাকিদের বেশিরভাগই বিভিন্ন রেস্তোরাঁয় কাজ করেন। আটককৃতদের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হবার পরও যুক্তরাজ্যে অবস্থান, অনুপ্রবেশ ও অবৈধভাবে কাজ করার মতো অভিবাসন সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এরই মধ্যে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণ সংস্থা ইউকে বর্ডার এজেন্সি আটককৃতদের দেশে পাঠানোর কাজ শুরু করেছে। তবে ৩১ জনের বহিষ্কারাদেশ এখনও স্থগিত হয়ে আছে। ইউকে বর্ডার এজেন্সির এক কর্মকর্তা জানান, অবৈধভাবে কাজ করাকে তারা কোনোভাবেই সমর্থন করেন না, কারণ এর মাধ্যমে শ্রমিকদের কম বেতনে ঝুঁকিপূর্ণ কাজে উৎসাহিত করা হয়। এজন্য অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালান তারা। আর অবৈধ শ্রমিক রাখার দায়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 10,000 পাউন্ড পর্যন্ত জরিমানা করার কথাও জানায় ইউকে বর্ডার এজেন্সি। বিদেশি কোনো সংস্থার কাছ থেকে এ ধরনের বক্তব্য শোভন নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচের কথায় সরকার চলে না। রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিদেশি কোনো সংস্থা দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে এমন মন্তব্যের পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। অন্যান্যদের মধ্যে এ সময় বক্তব্য রাখেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মুখলেসুর রহমান এবং ডিএমপি কমিশনার বেনজির আহমেদ সহ পুলিশ কর্মকর্তারা। এবং জঙ্গিদের দমন করার জন্য সহযোগিতা করছে বলে অনেক অবদান এই র্যাবের রয়েছে। আর বিশেষ করে একটি দেশের একটি বাহিনী সরকার গঠন করেছে, সেটা অন্যরা এইভাবে বলাটা, কোনো হস্তক্ষেপ করাটা, এটা শোভনীয় হয়নি। জামালপুর ও কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হলেও উপদ্রুত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। 24 ঘন্টায় জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও যমুনা ও ব্রহ্মপুত্রের বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে নদী ভাঙন। বন্যার পানিতে ডুবে ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর গ্রামে 2 শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে বন্যা কবলিত এলাকায় পানি ও গোখাদ্যের সংকট দেখা দেয় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। আর কুড়িগ্রামে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চলে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। বিশুদ্ধ পানির অভাবে 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন সহস্রাধিক মানুষ। তাদের চিকিৎসা সেবা দিচ্ছে 86টি মেডিকেল টিম। নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অর্থনীতি সংবাদ। বেড়েছে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার। সদ্য সমাপ্ত 2011-12 অর্থ বছরে গড় মূল্যস্ফীতি ছিল 2 অঙ্কের ঘরে। তবে অর্থবছরের শেষ মাসে মূল্যস্ফীতি কমেছে। জুনে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.56%। বিকেলে এক সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। হাসানুল শাওনের রিপোর্ট। দাম বাড়া কমার প্রধান সূচক মূল্যস্ফীতি, আর এই সূচক চলতি অর্থবছরে 7.5% নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। কিন্তু বাস্তবতা হচ্ছে, গেল অর্থবছরে যেখানে এই মূল্যস্ফীতির হার 7% নিচে নামিয়ে আনার লক্ষ্য ছিল, সেখানে বিগত 2 দশকের মধ্যে সবচেয়ে চড়া মূল্য দিতে হয়েছে সাধারণ মানুষকে। কারণ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেবে গেল অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.62%। 9-10 ছিল 7.31, 10-11 ছিল 8.80, 11-12 10.62। তবে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমছে মূল্যস্ফীতির হার। জুনে পয়েন্ট টু পয়েন্ট হিসেবে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.56%। খাদ্য মূল্যস্ফীতি 7.08% আর খাদ্য বহির্ভূত পণ্যের ক্ষেত্রে এই হার 11%-এরও বেশি। সবসময় কিন্তু দেখা গেছে যে আপনার নন ফুড খাতের ইনফ্লেশন রেটটা বেশি, এ মাসেও বেশি, এবং এটা নন ফুডের জন্যই বাড়ছে। একেবারে আইটেম ওয়াইজ যদি বলতে হয় তাহলে আপনার ইলেকট্রিসিটি একটা বড় ফ্যাক্টর ছিল। এছাড়া 2013 সালের মার্চ-এপ্রিল মাসে বাংলাদেশের তৃতীয় অর্থনৈতিক শুমারি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানায় পরিসংখ্যান ব্যুরো। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দেশে বিদেশি বিনিয়োগ $1 বিলিয়ন ছাড়িয়েছে। গত বছর বিদেশি বিনিয়োগ এসেছে $1.13 বিলিয়ন। বৃহস্পতিবার বিনিয়োগ বোর্ড আংটারের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 2012 প্রকাশকালে এই তথ্য জানায়। তবে 2010 সালে বিদেশি বিনিয়োগে 33% প্রবৃদ্ধি হলেও 2011 সালে তা কমে 24.42% হয়েছে।
এ বিষয়ে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস সামাদ জানান, বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বিনিয়োগের এই প্রবৃদ্ধি সন্তোষজনক। এর আগে 2008 সালে বিদেশি বিনিয়োগ $108 কোটি এসেছিল, যার মূল কারণ ছিল টেলিকম খাত। গত বছর সবচেয়ে বেশি $27 কোটি 10 লাখ মার্কিন ডলারের বিনিয়োগ এসেছে বস্ত্র খাতে। এর পরের অবস্থানে রয়েছে ব্যাংকিং এবং জ্বালানি খাত। এ সময় সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ করেছে মিশরীয়রা। যে আমরা ট্রেন্ড রেট অফ গ্রোথ অফ এফডিআই দুনিয়ার তার চেয়ে একটু উপরে আছে আমরা। In 2011 the global trend was 23. Our rate of growth as compared to the previous year was 24%. সন্ধ্যার খবরে আরো একটা পূর্বাচল রিজন টাউন বিরতি, আরো খবর আরেকটু পর। এবারে সিরীয় নেতাদের 20 লক্ষাধিক ইমেইল প্রকাশ করতে যাচ্ছে সারা জাগানো ওয়েবসাইট উইকিলিক্স। আয়ারল্যান্ড সফর হবে চ্যালেঞ্জের, অনুশীলনে যোগ দিয়ে জানালেন সাকিব আল হাসান। ফিরে এলাম সন্ধ্যার খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। সিরীয় নেতাদের 20 লক্ষাধিক ইমেইল এবার প্রকাশ করতে যাচ্ছে সারা জাগানো ওয়েবসাইট উইকিলিক্স। তাতে বিদেশি শক্তিসহ সব পক্ষের দুর্বৃত্ত মানসিকতার স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। লিখিত বিবৃতিতে তিনি আরও বলেন, মেইলগুলো সব পক্ষকে লজ্জায় ফেলবে। সিরিয়া ফাইলস নামে এই মেইলগুলো আগামী 2 মাস ধরে প্রকাশ করবে সংবাদ মাধ্যম এপি ও ইউরোপের বেশ কয়েকটি সংবাদ সংস্থা। 2006 সাল থেকে 2012 পর্যন্ত জব্দ করা ইমেইল প্রেসিডেন্ট কার্যালয়, পররাষ্ট্র দফতর ও দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড বিষয়ক সকল তথ্য প্রকাশ করবে। লন্ডনে এক সংবাদ সম্মেলনে ওয়েবসাইটটির মুখপাত্র সারা হ্যারিসন বলেন, সরকারের বড় বড় কর্মকর্তারা বিদেশি শক্তিগুলোকে হাত করার জন্য কি পরিমাণ টাকা দিয়েছে থাকবে একটি হিসাব। এমনকি পশ্চিমা শক্তিও তাদের পোষ্য কর্পোরেট সংস্থাগুলো কিভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করে ইমেইলগুলো থেকে তাও জানা যাবে, বলেন সারা। এবার খেলার খবর, ক্রিকেট। আয়ারল্যান্ড স্কটল্যান্ড সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। এদের বিরুদ্ধে জয়ের প্রত্যাশাটা যেহেতু বেশি, তাই এই সফরে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটাও একটি বেশি থাকবে বলে মনে করেন বিশ্রাম কাটিয়ে দলে ফেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রিপোর্ট করছেন সুব্রত ববি। রানিং অনুশীলন নয়, বিপ টেস্টের জন্য দৌড়াচ্ছেন মুশফিক, আশরাফুল নাসিরদের সাথে দলে ফেরা সাকিব ও ইনজুরি কাটিয়ে ওঠা পেসার শফিউল। 11 জুলাই আয়ারল্যান্ড রওনা দেবার আগে প্রস্তুতির প্রথম দিনে নিজেদের ফিটনেস পরীক্ষাকে প্রাধান্য দিয়েছেন কোচ। সবাই তো আসলে খেলার ভেতরেই ছিল, তো সবাই মোটামুটি বেশ ভালো ফিটনেস টেস্টটা দিচ্ছে। যেখানে আসি তার থেকে আরও অবশ্যই ফিটনেসের দিক থেকে ইমপ্রুভ করা যায়, তো এই কারণে ফিটনেস টেস্টটা নেওয়া, যে কোথায় আসি আর কতটা ইমপ্রুভ করতে পারি এই সিরিজের আগে, তো সেটাই দেখার জন্য। এবং আমার কাছে মনে হয় সবই সাকসেসফুলভাবে শেষ হয়েছে। সেপ্টেম্বরে টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এমন সফর করছে বাংলাদেশ। ম্যাচের মধ্যে থাকায় বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব বলে ক্রিকেটাররা মনে করলেও টি-20 রেকর্ডটা কিন্তু মোটেও সুখদায়ক নয়। এ পর্যন্ত খেলা 18 ম্যাচের 14টিতেই হার। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার ব্যর্থতা নিয়ে জিম্বাবুয়ে থেকে ফেরা মুশফিকের দল এবার যাদের বিপক্ষে 3টি টি-20 ম্যাচ খেলতে যাচ্ছে, সে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা একমাত্র টি-20 ম্যাচে হেরেছিল 2009 বিশ্বকাপে। একদিনের ক্রিকেটে আইরিশদের সাথে 7 ম্যাচে 5টিতে জয় পেলেও তাদের মাটিতে 2010-এ পরাজয়ের উদাহরণ আছে বাংলাদেশের। ফলে মান বিবেচনায় যতই এগিয়ে থাকুক না কেন বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড প্রতিপক্ষ হিসাবে কিন্তু সহজ হবে না। আমরা যদি বড় টিমের সাথে খেলি, ভাবে যে জিততেও পারি না পারি একটা থাকে, বাট এখানে যেমন থাকতেছে যে জিততেই হবে এমন, তো এদিক থেকে চিন্তা করলে একটু প্রেশার। বাট দিন শেষে যেটা ফোকাস করার দরকার সব প্লেয়ারদের, যে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি ইন্ডিভিজুয়ালি আর টিম ওয়াইজও। 18, 20 ও 21 জুলাই আয়ারল্যান্ড, 24 জুলাই স্কটল্যান্ড ও 25 জুলাই নেদারল্যান্ডসের সাথে টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। সুব্রত ববি, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাওয়ার আগে AKSTMT বা শিরোনামগুলো আরও একবার। চতুর্থবারের মতো শুরু হচ্ছে ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ। ঈদের আগে রেজিস্ট্রেশন, পরে বাছাই।
পদ্মা সেতু নির্মাণে অর্থায়নে আগ্রহী ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, নিজেদের টাকা দিয়েই সেতু নির্মাণের কথা বললেন সাজেদা। যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও প্রশ্ন হিউম্যান রাইটস ওয়াচের, এমনটা কাম্য নয় বললেন আইনমন্ত্রী। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, ইবাদত বন্দেগী ও ভাগ্য নির্ধারণের রজনী পবিত্র শবে বরাত আজ। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।